আচ্ছা, সো আমরা মেইনলি তোমার হচ্ছে যে একটা স্টোরি শেয়ার করি তোমাদের সাথে। আমার হচ্ছে তোমার যখন পরীক্ষা দিলাম আমি তোমার ডিউবি ইউনিট পরীক্ষাতে আমার হচ্ছে সবচেয়ে বেশি আমার হচ্ছে মার্ক বেশি এসেছিল তোমার ইংলিশে। বুঝতে পেরেছো? আমার মার্ক খারাপ এসেছিল বাংলায়। বাংলা হচ্ছে এমসিকিউতে আমার মার্ক ছিল মনে হয়, তুমি ভুলে গেলাম আমি কত, 9.5ও না, হয়তো বা 9টা হয়েছিল ওই, তোমার 7.5 এমন ছিল বাংলা এমসিকিউ। আর বাংলা রিটেনে ছিল 11। So আমি হচ্ছে নিজেই ভুক্তভোগী যে আসলে বাংলা রিটেন ঠিক মতো না দিলে তোমার কি হতে পারে তোমার সাথে। ঠিক আছে, মানে বাংলা রিটেন যদি তুমি ভুল করো, যদি ঠিকঠাক মতো অ্যান্সার না করো, তোমার মানে খুবই ঝামেলা হয় বাংলার ক্ষেত্রে। আর বাংলা এমসিকিউর ক্ষেত্রে কি তোমার ধরো যে মাঝে মাঝে তোমার এমন কঠিন কোয়েশ্চেন করে, তুমি হচ্ছে চাইলেও মানে এমসিকিউতে ভালো করা যায় না। সো বাট বাংলা রিটেনটা তুমি যদি প্র্যাকটিস করে যাও, তুমি কিন্তু ভালো করতে পারবে এখানে। ওকে, আর তোমার যেসব জিনিস আসলে আমার এক্সপিরিয়েন্স থেকে তোমাকে আমি শেয়ার করি, যেমন ধরো আমি যদি বাংলা রিটেনে আরেকটু ভালো করতাম, আমার কিন্তু পজিশন ধরো যে অনেক এগিয়ে আসতো, মানে টপ 15-এ এসে পড়তো। আর এমসিকিউ তো ধরো আর 2-3টা মার্ক পেলে আমার, ধরো যে 2টা মার্ক পেলে আমার টপ 10-এ এসে পড়তো। সো আমার বাংলায় কিন্তু আমি নিজেই সাফার, যে বাংলাতে তোমার ধরো যে একটু কম মার্ক পেলে কি হয়। ঠিক আছে, সো আমাদের আগে আসলে বুঝতে হবে কি কে আসে। তুমি দেখবা কোচিং এ তোমাকে অনেক কিছুই পড়াবে, অনেক জিনিসই দিবে, বাট তোমার আসলে সবকিছু লাগবে না। আমরা আগে আমাদের যেহেতু, তোমরা তো সবাই কোর্স আউটলাইনটা দেখেছো না আমাদের, বলো তো কি কি পড়াবো, একটা কোর্স আউটলাইন দিয়েছিলাম। তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? শুনতে পাচ্ছি। ওকে, তোমরা কি কোর্স আউটলাইনটা পাও নাই? আচ্ছা, আমি গ্রুপে হচ্ছে এখন আবার দিচ্ছি তোমাদেরকে। তোমরা অনেকে হয়তো বা দেখো না এই জিনিসটা, গ্রুপে আমি বারবার দিয়েছিলাম। হুম, একটা সেকেন্ড, এটা একটু দেখবো সবাই, এটা দরকার আছে। আমরা কিভাবে কি পড়াবো এটা তো দিয়েছিলাম। হ্যাঁ, এই যে পেজ, দেখো, আমরা হচ্ছে বাংলা মানে তোমার হচ্ছে 10টা ক্লাস, ইংরেজি 10টা ক্লাস কিভাবে নিব সেগুলো নিয়ে কথা বলেছিলাম, দিয়েছিলাম এখানে আর কি। সো এই কোর্স আউটলাইন অনুযায়ী দেখো আমরা কি কি পড়বো মেইনলি বাংলার ক্ষেত্রে। বাংলার ক্ষেত্রে যদি আমরা দেখি এখানে, বাংলার ক্ষেত্রে হচ্ছে আমাদের ধরো যে পড়তে হবে কি কি। কোর্স আউটলাইন এখানে তুমি দেখো যে আমাদের পড়াশোনার যে স্ট্র্যাটেজিটা, মানে মেইন যে জিনিসটা দেখতে হবে যে আমরা আসলে কিভাবে পরীক্ষা দিব বা কিভাবে পরীক্ষা দেওয়া উচিত আমাদের, এই জিনিসগুলো তো আমরা অবশ্যই দেখবো। ঠিক আছে, তারপর হচ্ছে দেন আমাদের হচ্ছে নাটক উপন্যাস, বাংলা প্রথম পত্রের তোমার 10টা গদ্য, 12টা গদ্য, 12টা পদ্য, এই সব জিনিসই কিন্তু আমরা পড়তেছি মোটামুটি। ওকে, তারপর হচ্ছে দেখো আমরা গ্রামারের মোটামুটি সব টপিক রেখেছি। কিন্তু এর মধ্যে তোমাকে আমি একটু বলি যে তুমি আসলে আরো স্পেসিফিক্যালি কি কি জিনিস ভালো মতো পড়তে পারবা। যেমন ধরো তোমাকে হচ্ছে ভাব সম্প্রসারণটা, সবগুলা ভাব সম্প্রসারণ তুমি পড়ে ফেলবা আগে। ঠিক আছে, এটা তুমি আজকে থেকেই তোমার এটা দায়িত্ব যে তুমি প্রতিটা মানে তুমি আজকে থেকে তুমি একটা রুটিন বানাবা, এটা তোমার পার্সোনাল রুটিন। তুমি হচ্ছে ভাব সম্প্রসারণ প্রতিদিন ফ্রি টাইম একটা দুটা করে দেখবা। তারপর হচ্ছে তুমি তোমার সারাংশ সারমর্ম তুমি তোমার টাইম মতো ভাগ করে তুমি তোমার নিজের মতো একটা দুইটা করে দেখবা। ঠিক আছে, এরকম করে করে তুমি নিজের মতো করে দেখতে থাকবা। আর গদ্য পদ্য যদি আমরা একটু ভাবি, তোমাদের আজকে একটা সবাই একটা হোমওয়ার্ক লেখো। নেক্সট বাংলা ক্লাস তো আবার আমরা নিব ধরো যে পরবর্তী শনিবার। তার মধ্যে তোমাদের বাংলা একটা কাজ আছে, সেই কাজটা হচ্ছে কি, তোমার শর্ট সিলেবাসের বাইরে যে 5টা গদ্য, যে 5টা পদ্য আছে, এই জিনিসগুলা তুমি তোমার মতো করে একবার পড়ে ফেলবা। ঠিক আছে, বুঝতে পেরেছো? তুমি তোমার মতো করে, আমি তো ক্লাস নিবো এগুলোর উপরে, বাট আমি তো ধরে ধরে বেসিকটা পড়াবো না, আমি তোমাকে রিটেনের জন্য আসতে পারে এমন জিনিসগুলো করাবো। সো তুমি হচ্ছে তোমার মতো করে এই জিনিসগুলাকে, এই 5টা গদ্য 5টা পদ্য এই উইকের মধ্যেই পড়ে ফেলবা। ঠিক আছে, বুঝতে পেরেছো? জি। জি ভাইয়া। ওকে, সো এরপর আসলে আমরা একটু দেখবো যে আসলে বাংলা রিটেনে কি কি আসে, কিভাবে কি আসে। আর বিগত বছরের, আচ্ছা, এই জিনিসটা সবাই জানো যে আসলে আমাদের পরীক্ষা হয় 20 নম্বরের বাংলা। আর বাংলাতে হচ্ছে তোমার 5 নম্বর 5, তো 5 নম্বর পেয়ে তো লাভ নাই, তুমি তো 5 নম্বর পেলে সিট পাচ্ছ না। আরেকটা জিনিস তোমাকে বারবার বলি যে বাংলা রিটেন প্লাস এমসিকিউ বাংলাতে আমরা মার্ক কম পাই সবসময় সবাই। মেইনলি বাংলাতে নাম্বার কম আসে, ইংরেজিতে নাম্বার পাওয়া সহজ, বাংলায় পাওয়া কিন্তু কঠিন। সো বাংলাতে তোমাকে খুব সিরিয়াসলি দিতে হবে। স্পেশালি তোমাকে মার্ক তুলতে হবে কোন জায়গায়, তোমাকে সারাংশ সারমর্ম এইগুলা যে আসে আর ভাব সম্প্রসারণ যে আসে, এইগুলাতে তোমার মার্ক তুলতে হবে, বা অনুবাদ যদি আসে এগুলোতে মার্ক তুলতে হবে। কারণ গ্রামাটিক্যাল
ওইগুলো সহজ আসে, বানান আসতে পারে, তোমার হচ্ছে আরো অন্যান্য জিনিসপত্র আসতে পারে। ওইগুলো তুমি বাট ভুল হয়ে যায় ওইগুলা পরীক্ষার মধ্যে, এত টাইম স্ট্রেস, তুমি দেখবে যে বানান ভুল হয়ে যায়। বাট যে জিনিসগুলো তোমার হাতে আছে, তুমি আগে থেকে একটু প্র্যাকটিস করে গেলে, একটু পড়াশোনা করে গেলে পারবা। ওই জিনিসগুলোকে কোনোভাবেই ভুল করা যাবে না। আর হচ্ছে বাংলা প্রথম পত্রে যে ব্যাপার স্যাপারগুলো আছে, বাংলা প্রথম পত্রের ব্যাপার স্যাপারগুলো তুমি একটু দেখবা, খেয়াল রাখবা। এগুলোতে তুমি হচ্ছে খুব ভালো মতো কনসেপ্ট ক্লিয়ার থাকলে, অ্যাটলিস্ট যেগুলো তোমার বইয়ের কনসেপ্ট, সেগুলো তো আর ভুল করবে না। রাকিবুল হাসান, তোমার তো ভালোবাসার ছড়াছড়ি করতে হবে না, ঠিক আছে? ক্লাস করো চুপচাপ। আর হচ্ছে তোমার যেগুলো কনসেপ্ট তুমি ক্লিয়ার রাখতে পারবে সেগুলো রাখবা। গ্রামাটিক্যাল দু একটা জিনিস কঠিন আসলে ভুল হইলেও সমস্যা নাই। মেইন কথা কি, অ্যাডমিশনে তোমাকে 100% পারতে হবে না, তোমাকে স্ট্র্যাটেজিক হইতে হবে। কারণ তুমি চাইলেও 100% জিনিস তুমি অ্যান্সার কর মানে নাম্বার পাবা না। বাট তুমি যে জিনিসগুলো হাতে আছে সেগুলোকে কোনোভাবেই ছাড়া যাবে না, সেগুলোকে আমরা এনশিওর করব, দেন আমরা আগাবো, ঠিক আছে? সো দেখো, পাস মার্ক নিয়ে কখনোই চিন্তা করবে না। অনেকে হচ্ছে পরীক্ষায় পড়ে যে ভাই এবার পাস মার্ক কত, কাট মার্ক কত। আরে ভাই, তুমি কাট মার্ক নিয়ে যদি চিন্তা করো তাহলে তো লাভ নাই। তোমাকে চান্স পাইতে হবে, কাট মার্ক পাস মার্ক দিয়ে তুমি কি করবা? ওকে। সো দেখো, এখানে আমাদের কিছু সাধারণ নির্দেশনা আছে। এই জিনিসগুলো তোমার কাছে মনে হতে পারে ভাই এগুলো তো একাডেমিক, এগুলো হচ্ছে তোমার এগুলো হচ্ছে ভাই মানে কাজে লাগে জিনিস না। তো এই জিনিসগুলো তোমার ধরো একাডেমিক হলেও বা এই জিনিসগুলো তোমার একটু দেখতে হবে, মানে খেয়াল রাখতে হবে। যেমন ধরো, তোমাকে হচ্ছে মানে বাংলা যে পরীক্ষাটা হয়, এটা আসলে কিসের উপর দেখে বা কি জাজ করে তোমার উপর বলো তো? মেইনলি তোমার আসলে রিটেন এক্সপ্রেশনটা বাংলায় কেমন, বা তুমি আসলে কেমন মানে রিটেন লিখতে পারো, তার একটা মোটামুটি একটা এক্সপ্রেশন দেখে এখানে। সো তুমি যদি ঠিক মতো লিখতে না পারো, তোমার যদি আসলে না বুঝো, তুমি একদমই যদি তুমি বাংলা না লিখতে পারো, হ্যাঁ, উল্টা পাল্টা লেখো তুমি। অনেকে ওই যে ফেসবুকে লেখে না, ওই যে 10 সেকেন্ডস ব্যাক টু ব্যাক, মানে ওই পার্টির মতো যদি তুমি হচ্ছে বাংলা লিখো, তাহলে তো তুমি চান্স পাবা না, তাই না? সো তোমাকে হচ্ছে মোটামুটি নির্ভুলভাবে গুছিয়ে, গুছিয়ে একটা ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট হবা তুমি। তো তোমাকে গুছিয়ে লেখার একটা প্র্যাকটিস থাকতে হবে। আর একটা জিনিস কি, আমাদের কিন্তু একটা স্বভাব আছে, সেটা কি গ্যাজানোর স্বভাব। তোমরা কি কেউ গ্যাজানো মানে বুঝো বলো তো? এখানে কি না কেউ আছো ভাইয়া। যে কি বুঝো? না না ভাইয়া, বুঝছি না। ওকে, ঠিক আছে। গ্যাজানো মানে হচ্ছে কি, কোনো একটা জিনিস তুমি একটু পারো না, এই জিনিসটাকে বারবার উল্টাপাল্টা করে লেখা, ঠিক আছে? বুঝতে পারছো? ধরো যে তোমাকে আমি একটা জিনিস লিখতে দিছি, তুমি এটা পারো না, এটা না পারার পরেও তুমি হচ্ছে উল্টাপাল্টা লিখতেছো। এই জিনিসটা আমাদের করা থেকে বিরত থাকতে হবে। কারণ তোমার খাতা দেখবে ডিইউ এর টিচাররা, ঠিক আছে? ডিইউ এর বাংলা টিচার হচ্ছে তোমার খাতা দেখবে। সো ডিইউ এর বাংলা টিচার যখন খাতা দেখবে তোমার, সে কিন্তু মানে তোমার খাতা থেকে তাকাই বুঝতে পারবে যে তুমি আসলে কি মানে তোমার কি ঠিক হয়েছে, কি ভুল হয়েছে, এই জিনিসগুলা। সো এইখানে তুমি দেখো, তোমার না পারলে একটা জিনিস আমি সবসময় বলি যে যদি না পারো কিছু, সেটা হচ্ছে ডিইউ এর খাতায় লিখবা, মানে ফাঁকা রেখে আসবে না। বাট উল্টা পাল্টা লিখলে কি হবে, তোমাকে কিন্তু অন্য জায়গায় মার্ক কেটে দেবে, এটা হয়। টিচাররা মেন্টালিটি তোমার কিরকম, ধরো যে এক জায়গায় তুমি উল্টাপাল্টা লিখছো, তোমাকে 1 মার্ক দিচ্ছে, বাট আরেক জায়গায় থেকে কিন্তু 1 মার্ক কেটে দিবে, এরকম হয় ডিবেট টিচাররা, ঠিক আছে? সো এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। আর বানান ভুল কোনোভাবেই করা যাবে না। একটা জিনিস আমি সবসময় ফলো করতাম, যে তুমি যে বানানটা ভুল করো, তোমার যে বানানটা ভুল হতে পারে, সেই বানানটা তুমি লিখবাই না, সেই ওয়ার্ডটা। এটা সবসময় বাংলার ক্ষেত্রে খেয়াল রাখবা, যে একটা ওয়ার্ড স্কিপ করে কিন্তু একটা সেন্টেন্স বানানো যায়। বাট তুমি যদি বানান ভুল করে লিখে দাও, সেটা কিন্তু খুব ঝামেলা হয়ে যাবে। বুঝতে পেরেছো? এটা খেয়াল রাখতে হবে। আর একটা জিনিস আমি সবসময় বলি, এটা আগে থেকে যেহেতু তুমি এখন থেকে প্র্যাকটিস করা শুরু করবা, তোমার ক্ষেত্রে একটা জিনিস কাজে লাগাতে হবে। সেটা কি, তুমি হচ্ছে সবসময় মানে লেখার আগে তুমি একটা কাজ করবা, সেটা হচ্ছে রাফ করা। রাফ করা কিভাবে, সারাংশ সারমর্ম হচ্ছে ধরো 5 মার্ক, এই 5 মার্কের জন্য তোমার লিখতে হবে 3 লাইন। এই 3 লাইনটা তুমি ডিরেক্ট তোমার খাতায় লিখবা না, বা কলম দিয়ে লিখবা না, হয়তো পেন্সিল দিয়ে আগে একবার লিখবা, বা কোনো একটা জায়গায় তোমার খাতার একটা পার্টে বা প্রশ্নের একটা পার্টে টিচাররা বলবে যে প্রশ্নে কিছু লিখবা না, বাট লেখা যায়, সবাই লেখে। এটা হচ্ছে আসল কথা। সো তুমি হচ্ছে এই রাফটা করবা সবসময়। এই 3 লাইনকে তুমি একদম তোমার মতো করে গুছিয়ে সুন্দর করে, সবাই একটু মিউট রাখো, সবাই একটু মিউট রাখো, মিউট। ওকে, ঠিক আছে। সো তুমি হচ্ছে মোটামুটি ধরো রাফ করবা, আজকে থেকে এটা প্র্যাকটিস করা শুরু করবা। তোমার তো কোচিং এ ধরো যে তুমি মানে পরীক্ষা দিয়েছো এর মধ্যে। আচ্ছা লোবরা, বলো। ভাইয়া, এক্সাম ব্যাচে এক্সাম হচ্ছে আর এখানে ক্লাস হচ্ছে, কোনটা করব? এক্সাম ব্যাচের এক্সাম না, মানে ধরো যে টাইম ইয়ে না, মানে যে কোনো টাইমে দিতে পারবা। এরপর থেকে আমরা ডেইলি এক্সাম গুলাকে ধরো দিয়ে দিবা একদম।
সো এটা সমস্যা নাই, তুমি যে কোনো টাইমে মেইনলি তোমার নিজেকে যাচাই করা এক্সামটা, ঠিক আছে? তো তুমি যখন তখন এক্সাম দিতে পারবা। তুমি হচ্ছে ক্লাসটা করে এখানে ক্লাস করে রাতে দিয়ে দিবা। আমরা কালকে থেকে ধরো যে আমাদের ডেইলি এক্সাম যেগুলো আছে, ডেইলি এক্সাম সবই আস্তে আস্তে দিয়ে রাখবো। আমাদের এক্সাম ব্যাচ তো এরকমই, ধরো যে মোটামুটি তোমার কি বলে, তুমি যখন তখন তোমার যে কোনো টপিকের উপর তোমার নিজেকে যাচাই করতে পারবা। এরকম এক্সাম, যে একটা টপিক পড়েছো, সেই টপিকের উপর ধরো যে তুমি পরীক্ষা দিবা এরকম। তো এখন আমরা একটা আসলে প্রশ্ন অ্যানালাইসিস দেখি যে কি কি আসে আসলে। এখানে দেখো যে গত সেশনে 2025-26 এখানে কি এসেছে, অনুচ্ছেদ থেকে অনুধাবনমূলক। মানে তোমার ধরো এতদিন পর্যন্ত মোটামুটি ম্যাক্সিমাম টাইমে কবিতা এসেছে, তো আমার গল্প এসেছে। তবে আমার যে ধারণা, আমার ধারণা হচ্ছে এই বছর কোনো একটা কবিতা থেকে দিবে। তো সেক্ষেত্রে কবিতা থেকে দিলে এখানে তোমার আসার মতো হট টপিক আছে তোমার কি কি, যেমন বিভীষণের প্রতি মেঘনাদ, বিদ্রোহী, এই দুইটা জিনিস কঠিন। তুমি দেখবা যে সবসময় কিন্তু কঠিন কোনো মানে তোমার গদ্য থেকে মেইনলি দেয়। হ্যাঁ, তো এবার কিন্তু আমার যেটা মনে হচ্ছে কঠিন একটা পদ্য থেকে দিয়ে দিবে। সো তোমরা মেইনলি সবগুলোই আমরা প্রিপারেশন নিব, বাট কিছু জিনিস আসলে আসবে না, আমরা জানি, যেমন প্রতিদান থেকে এখানে আসবে না, বা তোমার যেগুলো আছে তাহারে পরে মনে মনে হয় যে আসবে না। বাট পড়বো আমরা সবই, কিন্তু যেগুলো বেশি কঠিন, যেমন বিভীষণের প্রতি মেঘনাদ, তারপর হচ্ছে তোমার বিদ্রোহী কবিতা, এগুলোকে আমাদের ডিটেলসে পড়তে হবে, ঠিক আছে? এগুলোকে ডিটেলসে পড়তে হবে, কোন কোন কোয়েশ্চেনগুলো আসার মতো সেগুলোকে জানতে হবে। এগুলো ক্লাস নিবো আমি তোমাদেরকে, সমস্যা নাই। তারপর দেখো এখানে এই জিনিসটার মধ্যে আসলে কি কি থাকে, অনুচ্ছেদ থেকে অনুধাবনমূলক, এটার মধ্যে মেইনলি তোমরা তো যা যা সলভ করেছো, তোমরা পেয়েছো অলরেডি আশা করি। সেটা হচ্ছে তোমার এখানে মোটামুটি 4টা প্রশ্ন থাকতে পারে, 5টা প্রশ্ন থাকতে পারে এখান থেকে। তোমার শব্দার্থ থাকতে পারে, তারপর হচ্ছে ভেতরে কোনো ইনফরমেশন থাকতে পারে, মানে তোমার ডিসকাশন থাকতে পারে, গ্রামাটিক্যাল কোনো জিনিস থাকতে পারে। সো মোটামুটি তোমার বেসিক গ্রামাটিক্যাল নলেজ থাকলে, আর বেসিক তোমার যে 12টা গদ্য পদ্য আর হচ্ছে 2টা নাটক উপন্যাস, সেইগুলো নলেজ থাকলে তুমি অ্যান্সার করতে পারবা। এগুলোতে খুব বেশি ঝামেলা হয় না আসলে, ঠিক আছে? আর সারাংশ বা সারমর্ম থেকে 5 নাম্বার থাকতে পারে, অনুবাদ থেকে 5 নাম্বার থাকতে পারে, অথবা এখানে কিন্তু তোমার কি থেকে থাকতে পারে আরেকটা, ভাব সম্প্রসারণ। সো মোটামুটি 10 মার্ক কিন্তু বাংলা রিটেন, এই 10-এর মধ্যে তোমার টার্গেট রাখা লাগবে তুমি যাতে 8 পাও, ঠিক আছে? 8 বা 7, এখানে তুমি 7 টার্গেট রাখো, এখানে তুমি 7 টার্গেট রাখো, 14 নাম্বার। 14 নাম্বার এনাফ, মোর দেন এনাফ, অনেক ভালো করা সম্ভব এই 14 পেলে বাংলায়। তুমি বাংলা ইংলিশ রিটেন মিলিয়ে তুমি যদি 28 পাও, অনেক নাম্বার, মানে তুমি ভালো করবা, ভালো পজিশন পাবা। সো এরকম ভাবে আমরা টার্গেট নিব যে সারাংশ সারমর্ম। আজকে থেকে তোমাদের কাজ হবে কি, তোমরা মোটামুটি এই সপ্তাহের মধ্যে তোমাকে আমি যেটা কাজ দিলাম সেটা হচ্ছে কি, গদ্য উপদ্য যেগুলো শর্ট সিলেবাসের বাইরে, তুমি আপাতত, আমি কিন্তু ক্লাসগুলো নিব, বাট তুমি তোমার মতো করে একবার, কোচিং এ হয়তো বা পড়াবে না অনেক কোচিং এ ফুল সিলেবাস, বাট তুমি হচ্ছে তোমার মতো করে একবার, তুমি ইউটিউবে একটা ভিডিও দেখো, ডিসকাশন বা যাই করো, সার্চ করলে পেয়ে যাবে এইসব জিনিসপত্র। তুমি আগে বেসিক ধারণাটা নিয়ে আসো আমার ক্লাসে, কারণ এটা তো বেসিক থেকে ক্লাস না, আমি হচ্ছে তোমাকে একটা কবিতার ওপর 2 ঘন্টা ক্লাস নিতে পারবো না। সো আমাদের মেইনলি তুমি এই কনসেপ্টটা নিয়ে আসবা, আর এই সপ্তাহের মধ্যে আরেকটা কাজ করবা, তোমার যতগুলা সারাংশ সারমর্ম আছে তোমার বইয়ে, ভাষা শিক্ষা বই হোক বা তুমি যে বইটা কিনেছো, সবগুলো একবার রিডিং দিবা। আর সবগুলো ভাব সম্প্রসারণে একবার রিডিং দিবা। এগুলো কোন টাইমে পড়বা, তোমার ধরো যে পড়তে মন চাচ্ছে না বা রিক্সায় যাচ্ছ, তো এই ফোনে ছবি তুলে রাখবা, একটা দুইটা করে এভাবে রিডিং দিবা। এভাবে করলে কি মোটামুটি ভালো হয়, ঠিক আছে? এইগুলা। তারপর দেখো আর কি কি এসেছে এখানে, তোমার 24-25 সেশন এসেছে কি, অনুচ্ছেদ থেকে অনুধাবনমূলক 5 নাম্বার। এখানে কিন্তু 5 এসেছে আবার, এটা এসেছিল কি ফুল সিলেবাস থেকে। সো ফুল সিলেবাস থেকে কিন্তু প্রশ্ন হচ্ছে, আমরা শর্ট সিলেবাস বলতে কিছু ভাববই না। এখানে দেখো সারমর্ম 5, অনুবাদ 5, ভাব সম্প্রসারণ 5। এখানে কিন্তু আবার দেখো রিটেনে কিন্তু 15 নাম্বার এসেছে, এবছরও কিন্তু 15 নাম্বার আসতে পারে। সো তোমাকে আমি যেটা বারবার বলতেছি সেটা হচ্ছে কি, তুমি সারাংশ সারমর্ম ও ভাব সম্প্রসারণ সবগুলা যতগুলো আছে, সবগুলা কনসেপ্ট নাও, যে কোনটার কনসেপ্টটা কি। যদি একবার কমন এসে যায় তোমার এই টপিকগুলা, তাহলে তুমি অনেক ভালো লিখতে পারবা, ঠিক আছে? মানে কমন আসলে কিন্তু এই টপিকগুলোতে খুব ভালো হয়ে যায়। তুমি হচ্ছে মোটামুটি তোমার আগে থেকে জানাশোনা থাকে যে কি আসতেছে না আসতেছে, সেক্ষেত্রে আর সমস্যা হয় না, ঠিক আছে? আচ্ছা, আমি তোমাদেরকে একটা পরীক্ষাও নিব, আমি একটু দেখবো যে আসলে তোমাদের রিটেন সেন্সটা কেমন, বা তোমরা আসলে কেমন লিখতে পারো আসলে, বা তোমাদের আসলে কি কি ঝামেলা আছে, সেটাও আমি নিব, নিয়ে দেখবো অ্যানালাইসিস করে, তারপর আমি তোমাদের ওইভাবেই পড়াবো। তারপর দেখো সেম অনুচ্ছেদ থেকে অনুধাবনমূলক 5, সারমর্ম 5, অনুবাদ 5, ভাব সম্প্রসারণ 5। আচ্ছা, এটা আগের বছর সেমটাই। এখানে দেখো অনুচ্ছেদ থেকে অনুধাবনমূলক 5, সারাংশ, অনুবাদ, ভাব সম্প্রসারণ এরকমই আসছে। তারপর দেখো এখানে অনুচ্ছেদ থেকে অনুধাবনমূলক 10, এখানে তোমার হচ্ছে সারমর্ম 5, পদ পরিবর্তন ও বিপরীতার্থক এখানে 5 এসেছে। তারপর
এই যে মোটামুটি তুমি বুঝতেছো আসলে কি কি আসে, বুঝতে পেরেছো? মানে তোমার কিন্তু আপাতত নলেজটা হয়েছে যে কি কি আসতে পারে। আচ্ছা, এই পর্যন্ত কি ডাউট আছে যে মানে আমার কি কি আসে? বলো তো একটু, একটু হাত তুলো। না ভাই, সমস্যা নেই। আচ্ছা, আচ্ছা নাফিস বলো। ভাইয়া রিটেনে গ্রামার পার্ট থেকে যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো মানে একটু মানে আমার কাছে অন্যরকম লাগে। এই বিষয়গুলো একটু যদি বলতেন কিভাবে কি। হ্যাঁ, রিটেনের গ্রামার পার্টটা বলতে তোমার ওই যে যেটা হচ্ছে একটা গদ্যের ভেতরে আসে, তাই তো? আচ্ছা, জি এইটার ভাইয়া, জন্য জি হচ্ছে কি, জি। এটার জন্য তোমাকে আমি স্পেসিফিক্যালি কিছুই পড়ানো সম্ভব না, কারণ এখানে যে কোনো কিছু দিয়ে দেয়। যেমন এখানে অব্যয় ঢোকাতে পারে, এখানে ধরো ধরো কোনো একটা গল্পের মধ্যে একটা ওয়ার্ড আছে, সেটা দিয়ে সন্ধি বিচ্ছেদ করা যায়, সে সেটা দিয়ে দিতে পারে। ধরো কোনো একটা ওয়ার্ডের মাধ্যমে মধ্যে বচন আছে, সেটা দিয়ে দিতে পারে। কোনো একটা ওয়ার্ডের মধ্যে ধরো কারক করা যায়, বা সমাস একটা সমাসবদ্ধ একটা শব্দ আছে ধরো কোনো একটা গল্পের মধ্যে, ধরো ত্রিনয়না, ঠিক আছে, এটা একটা শব্দ। তারপর ধর চাঁদমুখ, এটা একটা শব্দ। নীল বসনা, এই ধরনের কিছু ওয়ার্ড দেখবে বিভিন্ন গল্পের মধ্যে, কবিতার মধ্যে থাকে। সো এই জিনিসগুলোকে তোমার গ্রামাটিক্যাল আইটেমের উপর, প্রতিটা আইটেমের উপর তোমার একটা মোটামুটি সেন্স থাকা লাগবে। সো এটার জন্য তোমাদের একটা সাজেশন কি আমার, তোমাদের কিন্তু কোচিং এ যে ক্লাসগুলো করছো এমসিকিউ এর, যখন তোমাকে গ্রামাটিক্যাল আইটেমগুলোকে খুব ভালো মতো পড়াচ্ছে, ওইখানেই তুমি কিন্তু একটা কাজ করবা, তুমি কিন্তু ওই ক্লাসগুলো ভালো মতো করতে হবে। মানে তোমার গ্রামাটিক্যাল বেসিক সেন্সটা যেটা, সেটাকে ঠিক করতে হবে, ঠিক আছে? সেটাকে তুমি যদি ঠিক না করতে পারো, এক্ষেত্রে একটু ঝামেলায় পড়বা। রিটেনের জন্য আমরা পড়াবো যেগুলো মোস্টলি আসে, কিন্তু সত্যি বলতে কি তোমার এই যে রিটেন পরীক্ষাটা, এটা তোমার ক্র্যাক করতে হবে কিভাবে? তোমার মেইনলি একটু এখানে শর্টকাট ইউজ করতে হবে কিছুটা। কি শর্টকাট? সেটা হচ্ছে তোমার প্রথমত যেটা বুঝতে হবে, তোমার কিন্তু 20-এ 20 পেতে হবে না, তোমার 14 পাওয়া এনাফ। ঠিক আছে, এই 14 জন্য আমাদের সংগ্রাম। So, তুমি ম্যাক্সিমাম মার্ক আমাদের তুলতে হবে কি, যেগুলো লিখিত, ওই পার্টটা দিয়ে, যাতে তুমি লিখিত যা চেয়েছে একদম কাট কাট লিখতে পারো। ঠিক আছে, এগুলো আমরা আলাদা করে ক্লাস নেবো প্রতিটা টপিকে, বাট আজকে একটু বলে দিচ্ছি যাতে আমাদের ক্লাস নেওয়াগুলো ইজি হয়। আর আমার যে কোর্স আউটলাইনটা দিলাম, তোমার কাজ হবে যে ক্লাস করতে আসার আগে অ্যাটলিস্ট একবার করে হলেও সবগুলো জিনিস পড়ে আসা। আর সবচেয়ে বেস্ট হয় কি জানো, যে তুমি একদম বেস্ট ভাবে পড়ে আসবা, একদম 100% প্রিপারেশন নিয়ে আসবা তোমার মতো করে, তোমার ম্যাটেরিয়ালস দিয়ে, ইউটিউবে ক্লাস করে। দেন আমি যখন পড়াবো, তোমরা এই জিনিসটা সবসময় লাইফে অ্যাপ্লাই করবো যে পরের দিন টিচার যা পড়াবে, তুমি যদি আগের দিনই পড়ে যাও সেটা, তোমার কিন্তু ক্লাসে গিয়ে বুঝতে খুবই সুবিধা হয়, মানে খুবই সুবিধা পাওয়া যায়, মানে খুব ভালো বোঝাও যায়। তাহলে দেখবো যে পরীক্ষা মানে ক্লাসটা করতেও খুব মজা লাগে। ঠিক আছে, তো এই কাজটা করবা সবসময়। তাহলে মোটামুটি ধরো তুমি যে এমসিকিউ ক্লাসগুলো করতেছো সেগুলো মন দিয়ে করতে হবে রিটেনের জন্য। প্লাস আমরা তো ডেডিকেটেডলি পড়াচ্ছি রিটেনের জন্য। তো এইভাবে তুমি ভালো করতে পারবে। আর গ্রামাটিক্যাল, সে সত্যি বলতে কি, তুমি সব গ্রামাটিক্যালের ক্লাস করার পরে পরীক্ষার ধরো যে 15-20 দিন আগে, তখন গিয়ে দেখবা যে খুব বেশি কঠিন লাগতেছে না, যদি তুমি ক্লাসগুলো ঠিক মতো করো আর কি, সেক্ষেত্রে। আচ্ছা, আর কোনো প্রশ্ন? একটু জানাও আর কোনো প্রশ্ন থাকলে। আচ্ছা, আর কোনো হ্যান্ড রেজ নাই? আচ্ছা, তারপর হচ্ছে দেখো আমাদের কিছু সাজেশন দেওয়া আছে এখানে, এটা আসলে শর্ট সিলেবাসের উপর, মানে যেগুলো আসার মতো একদম বেস্ট এইগুলা। এইগুলা ছাড়াও আমরা শর্ট সিলেবাসের বাইরে কবিতার ক্ষেত্রে একটু লিখে নাও, যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ, সেটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে গদ্যের ক্ষেত্রে আমরা দেখেছি গত বছর গৃহ থেকে দিয়ে দিয়েছিল, ঠিক আছে। তাছাড়াও আমার যেটা মনে হচ্ছে স্পেসিফিক্যালি, যেমন যেমন ধরো যে মানব কল্যাণ থেকে প্রশ্ন এসেছে, আমার পদ থেকে এসেছে, গৃহ থেকে এসেছে। তারপর তোমার কবিতা থেকে আমার মনে হচ্ছে এই বছর বিদ্রোহী, অথবা তোমার বিভীষণের প্রতি মেঘনাদ, এগুলো থেকে দেওয়ার চান্স আছে। ঠিক আছে, এগুলো থেকে দেওয়ার চান্স খুবই বেশি। তো এগুলো একদম ভালো মতো প্রিপারেশন নিয়ে ফেলবো আমরা। এখানে আসলে সাজেশন বলতে কি, তোমার মোটামুটি সাজেশন, এটা এমন না যে তুমি এগুলাই পড়বা জাস্ট। আচ্ছা, তারপর হচ্ছে তোমাকে আসলে তুমি যখন প্রিপারেশনটা নিবা তোমার নিজের মতো করে, আমি তো ক্লাসে পড়িয়ে দিব, তোমার মতো যখন প্রিপারেশন নিবা আসলে একটা, তুমি কিভাবে বেস্ট একটা প্রিপারেশন নিতে পারো, সেটা হচ্ছে অনুধাবনমূলক যে প্রশ্ন আছে না আমাদের, সেটার ক্ষেত্রে এখন তোমাকে আমি বলছি। প্রথমত কি, গদ্য ও পদ্যগুলো ভালোভাবে অর্থ সহকারে পড়া। আচ্ছা, গদ্য ও পদ্যগুলো তোমার অর্থ সহকারে কিভাবে পড়তে হবে, একটা প্রশ্ন করি আমি তোমাদেরকে। একটা লাইন আছে যে, ঘুম চুমু দিয়ে করি নিখিল বিশ্বে নির্ঝুম। বিদ্রোহী কবিতার একটা লাইন কি, ঘুম চুমু দিয়ে করি নিখিল বিশ্বে নির্ঝুম।
এখানে মানে ঘুম চুমো মানে কি, কি বোঝানো হয়েছে, কেউ কি বলতে পারো? বলো তো একটু, যে ঘুম চুমু এই জিনিসটা কি, একটা হাত তুলো। কেউ কি বলতে পারো? আমাকে তো শুনতে পাচ্ছ তোমরা, তাই না? আমি কি অডিয়েবল? একটু জানাও, তোমরা রেসপন্স না করলে তো ঝামেলা। তোমরা কি শুনতে পাচ্ছ শোনা আমাকে? গেল। আচ্ছা, তোমরা কি কেউ বলতে পারবা যে ঘুম চুমু দিয়ে নিখিল বিশ্বে করি নিঝুম, এই জিনিসটা বলতে কি বোঝানো হয়েছে? আচ্ছা, এই যে বলতে পারতেছো না, সো তোমাকে কবিতার ক্লাসগুলো করতে হবে কি, মানে ভালোভাবে গুছিয়ে ক্লাস করতে হবে। তো তোমরা তো আবার তানভীর স্যারের ক্লাস করে এইচএসসি দেওয়া, মানে পাবলিক, তো তো তানভীর স্যারের একটা লাইভ ক্লাস করে প্লাস পেয়ে যাও। সো এইভাবে লাইভ ক্লাসে নষ্টামি কথাবার্তা একটু ইয়েতে বললে, জমিলা রহিমার কামড়া কামড়ি এইসব বলে, এসব ক্লাস করলে তোমার ধরো ইয়ে হয় না, মানে বেসিকটা ক্লিয়ার হয় না এই জন্য, ঠিক আছে? তো তোমাকে কি করতে হবে, আগে বেসিকটা ক্লিয়ার করে সবগুলো গল্প কবিতা পড়তে হবে। সেক্ষেত্রে মানে আমরা তো আমাদের ধরো যেহেতু আমরা বাংলার জন্য 10টা ক্লাস, 10টা ক্লাসে আমি তোমার হচ্ছে গদ্য পদ্য নাটক উপন্যাস সবই শেষ করার প্ল্যান করেছি। তো সেক্ষেত্রে কিন্তু আমি তোমাকে একদম ডিটেলসে পড়াতে পারবো না। তোমাকে কিন্তু ভালো ক্লাস কোনটা, ইউটিউবে ফ্রিতে ভালো ক্লাস পাবা। তোমাকে আমি ইউটিউবে কিছু ভালো ক্লাসের জন্য কিছু ভালো টিচারের নাম বলি। তোমরা বাংলার জন্য আছে উমর ফারুক, নামটা শুনেছো? বাংলার জন্য ভাই শুনেছি, এসে ক্লাস নিচ্ছিল। হ্যাঁ, ওনার ওনার কিছু ফ্রি ভিডিও আছে, ওগুলো দেখবা। ঠিক আছে, বুঝতে হবে আসলে কে ভালো কে খারাপ, এটা একটু বুঝতে হবে। খালি মানে পরীক্ষার আগের রাতে 50,000 লাইভ হইলে, এই 50,000 মানুষ হইলে যে ভালো টিচার এমন না, ঠিক আছে? তো তোমাকে আগে ডিটেলস চেক করতে হবে, প্লাস শুধু এমন না যে ইউটিউবে ভিডিও দেখে তুমি গাইড পড়বা, বই পড়বা, সব মিলিয়ে তোমার বেসিকটা কিন্তু তোমার ঠিক করতে হবে। আমি কেন বলছি এটা, কারণ আমাদের এটা ফুল কোর্স না। আমি তোমাকে প্রতিটা জিনিস ধরে ধরে পড়াতে পারছি না এখানে। তোমার নিজের হচ্ছে ক্লাসের আগে কিছুটা বেসিক ঠিক করে আসতে হবে। প্লাস তুমি যেখানে কোচিং করবা, করতেছো ফুল কোর্স, সেখানে কিন্তু তোমার কবিতা গদ্যের ক্লাসগুলোকে তোমার একদম ডিটেইলসে বুঝে বুঝে পড়তে হবে। যখন তুমি এটা করতে পারবা, তখন তুমি গ্রামাটিক্যাল আইটেমগুলা পরে সেটা কি হবে হবে ধরো তুমি যেমন সমাস পড়বা, সমাস পড়ার পরে তুমি যখন জানবা যে কোন ওয়ার্ডটা কি, এরকম তুমি পেরে যাবা মোটামুটি ধরো। আর দু একটা ভুল হবেই, ফুল মার্কটা পাবা না 10-এ 10 বা 5-এ 5, একটা দুটা ভুল হোক সমস্যা নেই, বাট তোমার যে জিনিসটা হাতে আছে সেই জিনিসটা যাতে কোনোভাবেই তুমি না ছাড়ো, ঠিক আছে? সো এই কারণে কি গদ্য পদ্য ভালোভাবে অর্থ সহকারে পড়া, একদম বুঝে বুঝে পড়া। একটা একটা কথা আছে তোমার, একটা ফ্রেস ফ্রেস আছে বা ইডিয়ম, যাই বলো তুমি, ফ্রেসেস এন্ড ইডিয়মসে তুমি হচ্ছে একটু বলো যে রিড বিটুইন দ্য লাইন্স, এই জিনিসটা অর্থ কেউ বলতে পারো? রিড বিটুইন দ্য লাইন্স, কেউ কি বলতে পারো এটা? আচ্ছা, রিড বিটুইন দ্য লাইন্স মানে হচ্ছে কি, হ্যাঁ বলো। বুঝে বুঝে পড়া। হ্যাঁ, বুঝে বুঝে পড়া। ঠিক আছে, মানে তুমি যা 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 পড়তেছো একদম মাথার উপর দিয়ে না, মানে এদিক দিয়ে এসে একদম এইভাবে উড়ে যাবে না, তুমি বরং মাথার ভিতর দিয়ে যাবে, একদম বুঝে বুঝে ধরে ধরে পড়া, শুধু রিডিং পড়া না। সো তোমাকে ইউ হ্যাভ টু রিড বিটুইন দ্য লাইন্স, ঠিক আছে, এভাবে পড়তে হবে। আর পাঠ পরিচিতি অবশ্যই, মানে পাঠ পরিচিতিটা তোমার যাতে মোটামুটি মানে মুখস্থ টাইপ থাকে। মুখস্থ টাইপ বলতে কি, যাতে তুমি বলতে পারো, ঠিক আছে, মানে যাতে ভালো মতো বলতে পারো। তোমাকে যদি আমি ধরো জিজ্ঞাসা করি এইভাবে, আচ্ছা আমি তোমাদের কারো একজনকে এটা কিছু জিজ্ঞাসা করি, আচ্ছা আহ মৃদুলা, তুমি ক্লাসে আছো মৃদুলা? মুমতাহিনা মৃদুলা, একটু রেসপন্স করো ক্লাসে থাকলে। আচ্ছা, তুমি হচ্ছে, তোমার কি মাইকে প্রবলেম মৃদুলা? তাহলে হচ্ছে নাহলে তোমাকে একটা প্রশ্ন করবো আমি। অনেক দেরি হয়ে যাচ্ছে, আমরা অন্য কারো কাছে যাই। আচ্ছা শাহেদ, তুমি কি আছো শাহেদ? জি ভাইয়া। আচ্ছা, তুমি হচ্ছে আমাকে একটু বলো, ভয় পাও না, নর্মালি নর্মালি কোশ্চেন করতেছি, আমি তো তোমার কলেজের টিচার না, তোমাকে হচ্ছে না পারলে তোমাকে আমি গালিগালাজ করবো, এই শালা ক্লাস থেকে বের হয়ে যা। আমি তো এগুলো করবো না তোমাকে, তুমি এখানে তুমি তোকে আমি বুঝাতে আসছি তুমি কিভাবে রিটেন ভালো করবা। তোমাকে আগে বুঝতে হবে তোমার অবস্থাটা আবার। আচ্ছা, তুমি আমাকে একটু বলো যে আসলে আহ তুমি তো তাহারই পরে মনে কবিতাটা পড়েছো, তাই না? জি। আচ্ছা, তোমাকে যদি আমি বলি যে আসলে তাহারই পরে মনে কবিতার মূল ভাব লেখো, তোমাকে যদি আমি 3টা লাইনে বলতে বলি, তুমি 3টা লাইনে কি বলবা আসলে, বলো তো আমাকে। যদি 3টা লাইনে তুমি লেখো, বলো একটু, বলো, লেখক সমস্যা আর নেই তুমি। কবি,
এই কবিতায় কবি হচ্ছে যে তার প্রিয়জনের বিয়োগের বেদনা প্রকাশ করেছে। হ্যাঁ, মানে তারপর হচ্ছে প্রিয়জন হারানোর যে বসন্তের, দুঃখটা। হ্যাঁ, জি জি, আর হচ্ছে এখানে বসন্তের সৌন্দর্য তার কাছে আহ, বিতৃষ্ণা লাগছিল প্রিয়জনের বিয়োগের কারণে। আচ্ছা ঠিক আছে। এই যে তোমার কিন্তু মোটামুটি ধারণা আছে, ঠিক আছে, কিন্তু তুমি যদি তোমার বইয়ের যে পাঠ পরিচিতিটা আছে সেখানে যে কিছু হুম। লাইন, কিছু ভালো ভালো ওয়ার্ড আছে তুমি দেখবা, পাঠ পরিচিতি পড়ে দেখবা কি কিছু সুন্দর সুন্দর ওয়ার্ড আছে, সুন্দর সুন্দর লাইন আছে। প্লাস একটা মজার ব্যাপার বলি তোমাদেরকে আমি, তোমাদের এইচএসসি তে কিছু ব্যাপার স্যাপার আসে এমসিকিউতে, দেখবে এমসিকিউতে আসছে, বাট মনে হবে যে অ্যান্সার চারটায়, যে উদ্ভাস কেন এই অ্যান্সার দিল, ফোকাস কেন এই অ্যান্সার দিল, এটা নিয়ে তোমরা মারামারি করো। কিন্তু এটার অ্যান্সার দেওয়া আছে কিন্তু তোমার কি বোর্ড বইয়ের পাঠ পরিচয় থেকে ডিরেক্ট কিছু এমসিকিউ দেয়। এগুলো কিন্তু তোমার আমাদের অ্যাডমিশনও কিন্তু আসবে এমসিকিউর ক্ষেত্রে, তো একদম পাঠ পরিচয় থেকে তোমার ডিরেক্ট দিয়ে দিবে। বাট তুমি দেখবে চারটা অপশনই কারেক্ট এমন মনে হবে, বাট এটা কিন্তু বইয়ের লাইন। তো তোমাকে পাঠ পরিচিতিটা একদম ভালো মতো ধরে ধরে পড়তে হবে, ঠিক আছে। তারপর শব্দার্থ ও টিকা, শব্দার্থ ও টিকা দেখবা প্রত্যেকটা জিনিস তোমার বইয়ের পেছনে আছে। তুমি শব্দার্থ ও টিকা পড়লে কবিতা দেখবে নিজের মতোই বোঝা যায়। তো তুমি শব্দার্থ ও টিকাটাও ভালো মতো পড়ে ফেলবা। আর আগের বছরের প্রশ্ন দেখে নেওয়া, তোমরা তো অবশ্যই আগের বছরের প্রশ্ন দেখবাই, আমরা অ্যানালাইসিসও করে দিলাম কি আসতেছে না আসতেছে, এগুলো একটু দেখতে হবে। আর গদ্যে বা পদ্যে তোমার ব্যবহৃত কিছু রূপক আছে, এই রূপকের ব্যাপারে কিন্তু খুব ভালো মতো জানতে হবে যে আসলে কোনটার মানে ইন্টারনাল মিনিংটা কি, বা এই জিনিসটা আসলে কি ব্যাখ্যা আমি কিভাবে করব, এই জিনিসগুলোকে তোমার ভালো মতো দেখতে হবে। এই জিনিসগুলো তুমি ভালো মতো দেখতে পারলে কিন্তু খুব ভালো মতো পরীক্ষাগুলো দিতে পারবা, ঠিক আছে। ওকে, অনুধাবনের জন্য মোটামুটি এটা আমরা দেখলাম। আর সারাংশ সারমর্মের জন্য তুমি কি করবা, এখানে লেখা আছে যে তোমার 2018 সালে নবম দশম শ্রেণীর বইয়ে যে তোমার রিটেন পার্টের জন্য যে বইটা ছিল সেটার সারাংশ সারমর্ম সেটা তুমি দেখতে পারো। বাট তোমাকে আমি বলবো কি তুমি হচ্ছে ভাষা শিক্ষা বইটা আছে সেই বই থেকে সামহাও কালেক্ট করে সবগুলো পড়ে নিবা, বা যে কোনো রিটেন বইয়ে যতগুলো করে আছে মোটামুটি ধরো যে 50টা সারাংশ 50টা সারমর্ম তুমি এখন থেকেই পড়ো। অনেকে কি করে পরীক্ষা এক সপ্তাহ আগে পড়া শুরু করে, তুমি তো মনে রাখতে পারবে না, সেক্ষেত্রে এখন থেকেই তুমি কি তোমার ফ্রি টাইম গুলাতে একটু একটু করে চোখ বুলাবা, তুমি তোমার মাথায় একটু একটু করে অ্যাবজর্ভ করতে থাকো, ঠিক আছে। তুমি ধরো যে কিছু আছে না যে শৈবাল দিঘিরে বলে উচ্চ করে শির, লিখে রেখো দিলেম এক ফোঁটা শিশির, মানে এই টাইপ কিছু জিনিসপত্র পাবা তুমি। এগুলো তোমার হচ্ছে ভাব সম্প্রসারণ আসতে পারে। তারপর তোমার সারা সারমর্ম কি তোমার ধরো একটা কবিতার 5-6টা লাইন একসাথে, সেগুলোকে দিয়ে দিবে। আর সারা সারমর্ম তোমার কি করতে হবে, ছোট করতে হবে বা একটা। আর এগুলোর ক্ষেত্রে তোমার ধরো কিছু জিনিসপত্র আলাদা ক্লাস নিবো আমরা, এখানে কি হয় আমরা কি এখানে তোমার সেম জিনিসটি যেটা লেখা আছে তোমার উদ্দীপকে বা কবিতাংশে, তুমি কি করো তুমি সেম জিনিসগুলোকে লেখো, বাট তোমাকে ওই জিনিসটাকে ঘুরিয়ে ফিরিয়ে লিখতে হবে, ঠিক আছে। এটার ক্ষেত্রে কি করতে হয়, ঘুরিয়ে ফিরিয়ে লিখতে হয়, কিছু ওয়ার্ডিং এ চেঞ্জ আনতে হয়। তুমি যদি সেম জিনিসটাই বারবার লিখে দাও তাহলে তো হবে না, তোমাকে চেঞ্জ করে তোমার ভাষায় লিখতে হবে জিনিসটাকে। শাহেদ হাত তুলেছিল, একটু বলো তো শাহেদ। ভাইয়া, আমাদের বইটা কবে পাবো? তোমাদের বই হচ্ছে আমরা খুব তাড়াতাড়ি পাঠিয়ে দিব। আমরা হচ্ছে আমরা নিজেরাই তো একটা বই লিখেছিলাম, মোটামুটি আমাদের বইটা লেখা শেষও, বাট আমরা হচ্ছে মানে তোমাদের দিয়ে এক্সপেরিমেন্ট করতে চাচ্ছি না আমাদের বইটা, ঠিক আছে। আমরা চাচ্ছিলাম যে আরো 1 বছর টাইম নিয়ে আনবো বইটা। সো তোমাদের জন্য বর্তমান এক্সিস্টিং যেটা বেস্ট বই আছে তাদের সাথে মানে তোমার অ্যাসপেক্ট সিরিজের রিটেন হ্যাক্স যে বইটা, সেই বইটা আমরা দিচ্ছি তোমাদেরকে ইনশাল্লাহ। আমাদের সবকিছু রেডি। তোমাদের হচ্ছে আমরা জাস্ট এখন তোমাদের আবার আমরা ইয়ে নিব তোমাদের যে মানে কোথায় পাঠাবো বইটা, কারণ তোমাদের অনেকে বাসার ঠিকানা দিয়েছো, তোমরা তো অনেকে তোমার আসল বাসার ঠিকানা দিয়েছো, অনেকে আছো ঢাকাতে এখানে ওখানে। সো আমরা মোটামুটি ধরো যে একটু টাইম দাও, আর 2-3 দিন এর মধ্যে আমরা ইনশাল্লাহ পাঠিয়ে দেবো নেক্সট ক্লাসের আগে, বা নেক্সট বাংলা ক্লাসের আগে আশা করি আমরা বই পেয়ে যাবো, ঠিক আছে। আপাতত তোমরা পড়তে থাকো, বাকিটা মোটামুটি সময় আছে 2 মাস, তোমরা কভার করতে পারবা, ঠিক আছে। সারাংশ সারমর্ম গেল আমাদের। তারপর অনুবাদ, অনুবাদের ক্ষেত্রে তোমার ভাষা শিক্ষা বইয়ে যেগুলো আছে আমরা সেগুলো পড়ে ফেলবো, ঠিক আছে। বাট অনুবাদের ক্ষেত্রে একটা জিনিস কি তুমি তোমার মোটামুটি বাংলা গ্রামার সেন্স, ইংলিশ গ্রামার সেন্স, তোমার আজীবনের যে পড়াশোনার সেন্স, সেই সেন্সটাকে কাজে লাগাতে হবে। আর আক্ষরিক অনুবাদ করা যাবে না, ভাবানুবাদ করতে হবে। আক্ষরিক অনুবাদ কি, তোমাকে যেটা দেওয়া আছে, ঠিক আছে, তোমার যে জিনিসটা দেওয়া তুমি সেটাকে ডিরেক্ট বাংলা করলে হবে না। যেমন ধরো আমরা প্রোভার্বস, প্রোভার্বসের ক্ষেত্রে যে জিনিসগুলো দেখি তোমার হচ্ছে লেখা একটা, ঠিক আছে, ধরো তোমার এমন যে বা সেটা একটা, ধরো একটা প্রোভার্ব যে ডু অর ডাই, সেটা বাংলা কেউ বলতে পারো ডু অর ডাই এর? করো অথবা মরো। না না এটা কিন্তু আক্ষরিক অনুবাদ করলা, কিন্তু এটার বাংলা কি, মানে ধরো এটা হচ্ছে তোমার ভাবানুবাদ কি বা এটার প্রোভার্ব কি, এটা কিন্তু তোমার মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন,
ঠিক আছে, এটা হচ্ছে তোমার কি একটা প্রোভার্ব, মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন। সো এই ক্ষেত্রে তুমি কিন্তু এইগুলো তোমার প্রোভার্ব গুলো পড়ে ফেলতে হবে অনুবাদের জন্য। প্রোভার্বের দু একটা লাইন দিয়ে দিতে পারে এখানে। তারপর তোমার হচ্ছে মোটামুটি সেন্স থাকতে হবে। সত্যি বলতে অনুবাদ পড়ে পারা যায় না, সত্যি সত্যি কথা যেটা, মানে একদম রিয়েল সেন্স যেটা, কিন্তু অনেক প্র্যাকটিস করতে করতে তখন হয়ে যায়। অনুবাদের জন্য তোমার আজীবনের গ্রামার সেন্স, আজীবনের তোমার বাংলা গ্রামার সেন্স, ইংলিশ গ্রামার সেন্স, তোমার রিটেন এক্সপ্রেশন, কিন্তু এমন না যে তুমি একবারেই পারবা না। সেই জন্য তোমাকে কি একটু পরিশ্রম করতে হবে। তোমার প্রথম কাজ হবে কি, ভাষা শিক্ষাতে যতগুলো দেওয়া আছে, আমি যখন অনুবাদের ক্লাস নিব তার আগেই তুমি এটাকে পড়ে পড়ে আসবা ক্লাসে। কারণ কি, ক্লাসে আসলে সত্যি বলতে তুমি তো সবকিছু এখন পড়ার সময় নেই আমাদের অ্যাডমিশন টাইমে, ক্লাস একদম ধরে ধরে তোমাকে নিজে থেকে আগে পড়ে আসতে হবে। এটা আমি তোমাকে বলবো, তুমি কোচিং এ যেখানে ক্লাস করো, তুমি সেইখানে ক্লাসের আগের দিন তুমি তারপরের দিনে পরে একটু পড়ে যাবা, তোমার জন্য খুবই সুবিধা হবে এখানে। সো অনুবাদ আমরা মোটামুটি যে জানলাম যে আমাদের আক্ষরিক অনুবাদ করা যাবে না, ভাবানুবাদ করতে হবে। আর সময় পেলে আমরা রাফ করার ট্রাই করব অনুবাদে, আর হচ্ছে আমাদের যেটা সারাংশ থাকবে সেখানে। এটা গেল। তারপর শুদ্ধিকরণ। শুদ্ধিকরণের ক্ষেত্রে মেইনলি তোমার এইচএসসি পরীক্ষায় যে শুদ্ধিকরণ করে এসেছো না, বানান শুদ্ধিকরণ, বাক্য শুদ্ধিকরণ, এইগুলাই ঠিক আছে। এইগুলোর বাইরে খুব বেশি প্রশ্ন আসে না। এইচএসসির যে প্রশ্নগুলো বা এইচএসসির জন্য যেরকম প্রিপারেশন ছিল, শুদ্ধিকরণের ক্ষেত্রে মোটামুটি সেম প্রিপারেশন, খুব বেশি ডিফারেন্স নাই। সো মোটামুটি দেখো আমাদের এইগুলাই আসে, ঠিক আছে। আর বাকি তোমার গ্রামাটিক্যাল কিছু আইটেমস আসে, সেগুলো আমরা পড়াবো, সমস্যা নেই। বাট গ্রামাটিক্যাল তো আসলে এখানে এখন তেমন ভাবে আমরা বলতে পারছি না। কিছু জিনিস মুখস্থ করাবো, যেমন সাধু ও চরিত্র রীতির পার্থক্য যেটা, তারপর তোমার হচ্ছে যে মানে আহ উপসর্গের অর্থবাচকতা নাকি অর্থদ্যোতকতা, এই জিনিসগুলা কি, মানে কিছু মানে তোমার কমন জিনিস যেগুলো আছে সেইগুলো। আর মোটামুটি তোমার বাকি যে গ্রামার সেন্স, তুমি 3 মাসে যে তোমার গ্রামাটিক্যাল প্রিপারেশন বাংলার, সেটাও কিন্তু এখানে কাজে লাগবে নানান ভাবে, তোমার লিখতে গিয়ে, তোমার বানানের ক্ষেত্রে, ঠিক আছে। তো তোমাদের এখন মানে অ্যাপ্রোচটা কেমন হবে, আমি যদি আবার রিক্যাপিচুলেট করি, সেটা কি হবে? প্রথমত আমরা হচ্ছে এই উইকে বাংলা ক্লাস শুরু করছি। আমাদের নেক্সট উইকে বাংলা ক্লাসের, যদি তুমি একটু এটা দেখো কোর্স আউটলাইনে, যদি আমরা একটু দেখি যে নেক্সট উইকের বাংলা ক্লাসে আহ কি আছে আমাদের, প্রথম ক্লাসটা হবে তোমার বাংলা নাটক উপন্যাস, কিন্তু দুইটা জিনিস একটা ক্লাসে পড়িয়ে দিতে হবে। সো তোমার কাজ কি হবে, নেক্সট রিটেন ক্লাসের আগে তুমি নাটক উপন্যাস দুইটা জিনিসই খুব ভালো মতো পড়ে ফেলবা, ঠিক আছে। কিভাবে পড়বা? কুত্তা পড়বা। কুত্তা পড়া মানে কেমন, একদম ভালো মতো, একদম পাগলার মতো পড়ে ফেলবা, লাইন টু লাইন। এখানে তোমার এমসিকিউ এর প্রিপারেশনও হবে, তোমার তোমার রিটেন প্রিপারেশনটাও হবে, ঠিক আছে। তো তোমার কাজ হবে কি, তুমি আজকে থেকে যে কয়দিন আছে ভাগ করে ফেলো সময়। প্রতিদিন তুমি হচ্ছে ধরো 15 পেজ নাটক পড়ো, 15 পেজ উপন্যাস পড়ো। তুমি ক্লাসের আগে একদম ভালো মতো পড়ে আসো, আমি তোমাকে জাস্ট দেখাবো যে তুমি কিভাবে, মানে কিভাবে তুমি পড়লে কিভাবে তুমি রিটেনের জন্য ভালো করবা, সেটা নিয়ে কিন্তু আমাদের ক্লাসটা হবে একটা ক্লাসে। তোমার এই মোটামুটি ধরো যে নাটক উপন্যাস পড়ানো কোনোভাবেই সম্ভব না ধরে ধরে পড়াইলে, মানে একদম কমেও যদি পড়াই 3-4 ঘন্টা ক্লাস নেওয়া লাগবে দুইটার জন্য। সো মোটামুটি তোমার কাজ হবে, তোমার অ্যাপ্রোচটা হবে, তুমি আগে থেকেই পড়ে আসবা। আর আমাদের যেটা আছে আরেকটা আছে সারাংশ সারমর্মের উপর ক্লাস, সেকেন্ড ক্লাস। সো তোমাকে তো আমি অলরেডি পড়া দিয়ে দিয়েছি। তুমি হচ্ছে তোমার ভাষা শিক্ষা বইয়ের বা হচ্ছে তোমার মোটামুটি তোমার কাছে যে বইটা আছে গ্রামারের বা সারাংশ সারমর্ম, তুমি যদি ইন্টারনেট থেকেও পড়ো, তুমি মোটামুটি অ্যাটলিস্ট 50টা সারাংশ, 50টা সারমর্ম, ঠিক আছে, এগুলো পড়ে আসো। তোমাকে আমি অন্য যে পড়াগুলো দিয়েছিলাম সেগুলো আপাতত বাদ দাও। এই সপ্তাহে তোমার পড়া হবে কি, নেক্সট ক্লাসের আগে নাটকটা খুব ভালো মতো পড়বা, উপন্যাসটা খুব ভালো মতো পড়ে ফেলবা। তারপর হচ্ছে তুমি সারাংশটা, তোমার মোটামুটি অ্যাটলিস্ট 50টা সারাংশ তুমি পড়ে আসবা, 50টা সারমর্ম পড়ে আসবো, যেগুলো বারবার আসে, যেগুলো মোটামুটি ধরো যে আসার মতো, যে বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, প্রতিদিন নতুন জিনিস শিখছি, এরকম নতুন জিনিস শিখছি দিবারাত্র, এই ধরনের দেখবা কি কিছু জিনিস খুবই কমন, এগুলো বারবার আসতেছে। এই জিনিসগুলোকে তুমি যদি ভালো মতো আয়ত্তে আনতে পারো এই এক সপ্তাহের মধ্যে, আমাদের আসলে মেইনলি এখন যে আমরা ক্লাসগুলো করবো রিটেনের, আমরা মেইনলি অ্যাপ্রোচ শিখবো। তোমাকে কিন্তু আমি সারাংশ সারমর্ম মুখস্থ করাতে আসি নাই, তোমাকে আমি সারাংশ সারমর্মের অ্যাপ্রোচটা শেখাতে আসছি। যে তুমি একটা জিনিস তোমার কমন পড়লে তুমি কিভাবে লিখবা, তোমার যদি কমন না পড়ে সেক্ষেত্রে তুমি কিভাবে লিখবা, এটা হবে আমাদের অ্যাপ্রোচ। আর বাংলা ইংলিশ রিটেনে তুমি মোটামুটি যদি ভালো মতো প্রিপারেশন নাও বা ঠান্ডা মাথায় একটা সুস্থ মস্তিষ্কের মানুষের মতো, তুমি ইজিলি ইনশাল্লাহ 25 থেকে 28 নাম্বার পেতে পারো। জাস্ট খালি তোমার লেখা খুব বেশি একদম ভালো, একদম প্রথম আলোতে ছাপানোর মতো না হইলেও হবে, ঠিক আছে।
যেমন আমি হচ্ছে ইংলিশ রিটেনে পেয়েছিলাম হচ্ছে তোমার 15.5। আমার খুব বেশি প্রিপারেশন ছিল না, বাট মোটামুটি ধর লিখতে পারি, মানে বেসিক সেন্স আছে এইভাবে। সো তুমি এইভাবে কিন্তু পারবা তুমিও, ঠিক আছে? অর্ক ভাই তো তোমাদেরকে পড়াচ্ছে, তোমার ইংলিশটা পড়াচ্ছে, ইংলিশ আশা করি একদম ভালো মতো সবকিছু পড়িয়ে দিবে। আর বাংলার ক্ষেত্রে আমি তোমাদেরকে যেটা দিলাম, তোমরা হচ্ছে প্রতি আমি যে পড়া দিব, একটা ক্লাস নিব, তার আগের যে সপ্তাহটা আছে সেই আগের সপ্তাহে তুমি পুরা সপ্তাহ জুড়ে সবকিছু পড়ে আসবা। তোমাকে আমি শুধু রিটেনের অ্যাপ্রোচ শেখাবো। আমি ক্লাসে আধা ঘন্টা আগে লিখতে দেবো কিছু জিনিস, আমি ইনস্ট্যান্ট দেখবো তোমরা কি লিখতেছো কি ভুল করতেছো, দেন আমি এইভাবে পড়াবো। ওকে? কারো কোনো প্রশ্ন আছে? একটু বলো। ভাইয়া, জি। আমি প্রশ্নটা অর্ক ভাইয়াকেও করেছিলাম। আমি তো মানে অফলাইনে ক্লাস মানে কোনো কারণে পছন্দ হচ্ছে না, এই জন্য পড়ছি না। আমি 9-10 এর বাংলা সেকেন্ড পেপার বই মানে পুরাতনটা থেকে পড়ে আবার অভিযাত্রী থেকে প্র্যাকটিস মানে বিগত বছরের প্রশ্ন দেখছি। দেখার সময় মানে অভিযাত্রীতে কিছু কিছু টপিক নতুন আর পুরানো কম্বাইন করে দেওয়া, আর কিছু কিছু শুধু আমাদের সময় যে নতুন বইটা ছিল ওই বই থেকে দেওয়া। এখন আমি কোনটা পড়বো? আচ্ছা, গ্রামাটিক্যাল হচ্ছে তুমি মোটামুটি তোমার কাজ হবে কি, প্রথম কথা হচ্ছে যে কোচিং এর ক্লাস কার পছন্দ হওয়ার কথা না। কারণ কোচিং হচ্ছে তোমার ওদের টার্গেট থাকে হচ্ছে সামহাও খালি শেষ করা, সামহাও খালি তোমার সিলেবাসটাকে শেষ করা। তো পড়াশোনাটা মেইনলি তোমার নিজেরই করতে হয়, বুঝতে পেরেছো? মানে নিজের কাছেই নিজের পড়াশোনাটা থাকে, নিজের অ্যাপ্রোচটা ঠিক রাখতে হয়, নিজের মতো করে। আসলে কোচিং না করলেও হয়, যেমন আমি কিন্তু কোনো কোচিং করি নাই, আমি নিজের মতো পড়াশোনা করেছি। আমি কিন্তু 27th হয়েছিলাম বি ইউনিটে, ধরো যে আমি ইভেন ধরো বি ইউনিটের প্রিপারেশন নিয়ে নিই শুরু থেকে। আমি হচ্ছে মেডিকেল প্রিপারেশন ছিল আমার। তারপরে ধরো আমি মোটামুটি 3 সপ্তাহের মতো সময় পেয়েছিলাম। তোমরা আমার স্টোরিটা হয়তো অনেকে দেখেছো, আমার এই ভিডিওটা। তো ওই রকম টাইমে আমি যদি পারি তোমরাও পারবা। আর কোচিং এর ক্লাস আসলে খুব বেশি আহামরি কিছু না যে কোচিং এর ক্লাস না করলে খারাপ কিছু হয়ে যাবে। আর সেকেন্ড কথাটা হচ্ছে তোমার বাংলা গ্রামার তুমি কিভাবে পড়বা। তোমার প্রথম অ্যাপ্রোচটা হবে কি, তুমি হচ্ছে তোমার নিজের মতো করে রুটিন বানাও। তুমি হচ্ছে মুখস্থ আইটেমগুলোকে কিভাবে কভার করবা। এখন কিন্তু আমি এমসিকিউ নিয়ে কথা বলছি একটু। তোমার প্রথম কাজটা হবে কি, তুমি মুখস্থ আইটেম নিয়ে কিভাবে পড়বা, একটা রুটিন বানানো। যেমন ধরো তুমি প্রথমে 9-10 বইটা দিয়ে মুখস্থ আইটেম শুরু করতে পারো। 9-10 বইয়ে দেখবে এক কথায় প্রকাশ আছে, 9-10 বইয়ে দেখবে তোমার হচ্ছে বাগধারা আছে, বিপরীত শব্দ আছে, সমার্থক শব্দ আছে। তুমি আগে 9-10 বইয়ের 1 পৃষ্ঠা করে ডেইলি পড়তে থাকো। তুমি এইভাবে লিখো, একটা রুটিন বানাও যে প্রথম দিন তুমি হচ্ছে এই 272 পৃষ্ঠা পড়বা বাগধারার, তারপর তুমি 301 পৃষ্ঠা পড়বা এক কথায় প্রকাশের, বিপরীত শব্দের 1 পৃষ্ঠা করবা। এভাবে করে তুমি 9-10 বইটাকে শেষ করো। তারপর তুমি হচ্ছে তারপরে এগুলো শেষ করার পরে তুমি অ্যাডভান্স যাও, তখন তুমি অভিযাত্রী বইয়ের মুখস্থ আইটেমগুলো পড়ো। গ্রামাটিক্যাল ক্ষেত্রে আমি সেম বলি, তুমি আগে 9-10 বইয়ের গ্রামাটিক্যাল ধরো ভাষা, ভাষা এই পার্টটা তুমি পড়ো। যেমন বাংলা সাহিত্য তোমার কোচিং এ পড়াবে যে চর্যাপদের কে কি করেছে, লুইপা কানহুপা, এইগুলো জীবনে আসবে না ডিউতে। সো তুমি ডিউ এর অ্যাপ্রোচ যদি পড়ো, তোমাকে কি করতে হবে, ভাষা শিক্ষা ভালো মতো পড়ো। এরপর তুমি হচ্ছে বইয়ে গিয়ে ওই যে যে বইটা আছে তোমার, যে কোনো বই হতে পারে, তোমার বেশ কিছু বাংলা বই আছে, তুমি সেখানে গিয়ে কোশ্চেন গুলো সলভ করো আগে। ডিউ এর গুলো সলভ করো, বিসিএস করো, অন্য ভার্সিটি করো, দেন ওই বইয়ে তুমি যাবা। আগে 9-10 বেসিকটা ঠিক করো। 9-10 মোটামুটি ভালোই দেওয়া। আর তোমার বাংলা গ্রামাটিক্যাল আইটেমস আসেই বা কয়টা, তুমি যদি ঠিকঠাক মতো দেখো কি কি আসে। আভিধানিক ক্রমটা আসে, তারপর কোন ওয়ার্ডটা কোন মানে ভাষা থেকে এসেছে, যেমন তোমার ধরো বলতে পারে যে তোমার নামাজ কোন ভাষার শব্দ, রোজা কোন ভাষার শব্দ, রিক্সা, তারপর হচ্ছে হারিকিরি, রৈতন হরতন গুজরাটি ভাষার নাকি এই ভাষার। এই জিনিসগুলার তুমি হচ্ছে ভালো মতো আগে পড়বা। তারপর হচ্ছে তোমার কিছু আইটেম ধরো যে খুব বেশি আসে না, তারপর তোমার সমাজটা একটু ভালো মতো দেখবা। ঠিক আছে? এভাবে করে আস্তে আস্তে আগে 9-10 বইটা পড়বা, বেসিকটা ঠিক করবা, দেন তুমি হচ্ছে তোমার ওই বইটাতে যাবা। এটা তুমি অ্যাপ্রোচ নিতে পারো। বুঝতে পেরেছো লোকনা? জি ভাইয়া, বুঝেছি, বাট আমাদের সময়ের বই থেকে আসার কি কোনো পসিবিলিটি নেই? তোমাদের মানে আমাদের সময় যে একটা নতুন বই দেওয়া হয়েছিল ওই বই থেকে প্রশ্ন করার কি কোনো পসিবিলিটি নেই? কোন বই, মানে 19-এর? হ্যাঁ, 9-10 আমাদের থেকে নতুন একটা বই আসছে। ওই বইটা বলতে কি, ওই বই আসলে তেমন কোনো জিনিসপত্র নাই, বুঝতে পেরেছো? মানে ওইটা আসলে কোনো বই না। ঠিক আছে? ওইটা কোনো বইয়ের পর্যায়ে পড়ে না, এই বইটাকে এবার নষ্ট করে ফেলছে। এটা ছিল একটা নোংরামি, বুঝছো, এনসিটিভির, মানে বিগত সরকার আর এনসিটিভির একটা সম্মিলিত নোংরামি। এই যে বিগত 2 বছরে যে তোমার কারিকুলামটা ছিল সেইটা, আর যে কিছু বই, কিছু টেক্সট বই,
এটা একদম নোংরামের একদম চূড়ান্ত পর্যায়ে ছিল এটা। ওইগুলো থেকে কখনোই প্রশ্ন হয় নাই কোনো অ্যাডমিশন টেস্টে বলো। আর তোমার হচ্ছে মেইনলি অ্যাডমিশন টেস্ট না, তোমার হচ্ছে বই, মানে ইন্ডিপেন্ডেন্ট অফ বই, ঠিক আছে। তুমি যেমন যে কোনো কিছু জায়গা থেকে তুমি যদি তোমার আভিধানিক ক্রমটা ভালো মতো পড়ো, তারপর তোমার মেইনলি আমি তোমাকে বলি বাংলার ক্ষেত্রে, তোমাকে আমি বলি কই কই থেকে প্রশ্ন আসে, তুমি অ্যানালাইসিস করলে এগুলো দেখতে পারবা। দেখবা যে তুমি বাংলা প্রথম পত্র বই তোমার, আর মানে চারুপাঠ, সহপাঠ, এই টাইপ সহপাঠ যে বইটা আছে আমাদের, আর আমাদের এনসিটিভির যে বাংলা সাহিত্য পাঠটা আছে, এই দুইটা বই থেকে তুমি দেখবা মোটামুটি 5টা থেকে 6টা বা 7টা প্রশ্ন আসতে পারে নাটক উপন্যাস গদ্য পদ্য থেকে। তারপর মুখস্থ আইটেম থেকে তুমি দেখবা কি মোটামুটি ধরো 3টা বা 4টা প্রশ্ন আসবে, আর বাকি 3টা বা 4টা প্রশ্ন আসবে তোমার গ্রামার থেকে, এরকম। যদি অর্ধেক দেখবা যে মোটামুটি ধরো তোমার এই বাংলা ফার্স্ট থেকে আসে, সো গ্রামাটিক্যাল আইটেম তাহলে বাকি থাকে খুব কম। কি কি আসতে পারে তোমার এখান থেকে? তোমার এখান থেকে যে আভিধানিক ক্রম, তারপর সমাস থেকে একটা আসতে পারে, আর মেনলি দেখবা যে বাগধারা আসতেছে একটা সব সময়, তোমার এক কথায় প্রকাশ আসতেছে। সো মুখস্থ আইটেমে আমি সবসময় জোর দিতে বলি। অনেকে বলে যে ভাই মুখস্থ আইটেমটাকে স্কিপ করি, বাট মুখস্থ আইটেম এমন একটা জিনিস তোমাকে সেভিয়ার হবে তোমার, এগুলো থেকে প্রশ্ন আসেই প্রতিবার। বাট গ্রামাটিক্যাল তুমি দেখবো মাথাটা খারাপ করে ফেলবা, বাট তুমি আসলেও পারতেছো না সেগুলা, এমন না তুমি পড়বা না, বাট তুমি ওই মুখস্থ আইটেমটাকে জোর দিবা। তুমি বাংলায় তোমার এমসিকিউতে মার্ক তোলা অ্যাপ্রোচ আমার মতে তোমার হওয়া উচিত কি, তুমি হচ্ছে বাংলা প্রথম পত্রটা আর হচ্ছে তোমার কি মুখস্থ আইটেমগুলো, আর গ্রামাটিক্যাল দেন একটা একটা ধরে ধরে তুমি শেষ করবা। বুঝতে পেরেছো লুবনা? জি ভাই, আরেকটা প্রশ্ন আছে, বলবো? হ্যাঁ হ্যাঁ শিওর। আমি মানে অভিযাত্রীর যে একটা মুখস্থ বই আছে এটিএম, ওই বই থেকে বাগধারা, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, শব্দ এক কথায় প্রকাশ আর পারিভাষিক শব্দ, এই কয়েকটা টপিক শেষ করেছি। মানে হ্যাঁ, আমি চাচ্ছি যে এগুলো বারবার রিভিশন, আর কোনো নতুন টপিক না নিতে। আর কি কোনো নতুন টপিক লাগবে? তো তুমি হচ্ছে মোটামুটি এইগুলো আসলে ভালো মতো পড়ো। আর 9-10 তুমি যদি এগুলো শেষ করে ফেলেছো, তাহলে কিন্তু তোমার 9-10 বইগুলো জি হয়েছে। ভাই। 9-10 বই থেকে তুমি জাস্ট একবার পড়ে নিও, দেখবে কমনই আসবে। বাট 9-10 বইটা একটা একবার শেষ করে নিও, ঠিক আছে, তাইলেই হবে, সমস্যা নেই। আর তোমার তাহলে মোটামুটি ধরো যে সমস্যা নেই, এটিএম থেকে যদি সবগুলো পড়ে ফেলো তাহলে ইটস ওকে, তুমি জাস্ট একটু প্র্যাকটিস করবা। ওকে। জি ভাইয়া, ঠিক আছে। আসসালামু ওকে, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর কোনো প্রশ্ন কারো? আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, জি বলো শাহিদ। ভাইয়া, আমাদের হচ্ছে মেমোরাইজিং পার্টের জন্য কি আমরা এটিএমটা ফলো করতে পারি? হ্যাঁ, মেমোরাইজিং বইয়ের জন্য তুমি যে কোনো বই ফলো করতে পারো। এই যেমন তোমার এটিএম একটা বই আছে, বা যে কোনো তুমি কোচিং এর বই, এনিথিং, বাট তুমি যেটাই ফলো করো না কেন আমি বলবো যে ফার্স্ট টু লাস্ট ওইটাকে ধরে আগাও। মানে মাল্টিপল বই পড়ার দরকার নেই, হেফাজত হয়ে যাবে একটা। মানে সব বই কিন্তু সেমই আলটিমেটলি, বাংলাদেশের সব বই কারো না কারো থেকে কপি করেছে সবাই। সো তুমি হচ্ছে মোটামুটি ধরো যে কোনো যেটা বইটাই ফলো করবা, যে বইটাই, তুমি সেই বইটাই পড়বা, ঠিক আছে। আর আমি যেটা বললাম এইভাবে একদিনে তুমি পুরাটা বাগধারা পড়ে ফেলো এমন না, তুমি হচ্ছে 10টা 10টা করে ভাগ করে নাও। আজকে 10টা বাগধারা, আজকে 10টা তোমার এক কথায় প্রকাশ, এরকম ভাবে যদি তুমি পড়তে পারো না, তাহলে তোমার জন্য খুব ইজি হয় ব্যাপারগুলো। জি। ওকে, দেন আমাদের আজকে ওরিয়েন্টেশন ক্লাস টাইপ ছিল বলতে পারো, বা আমরা কি করব না করব। আর আমরা মেইনলি হচ্ছে নেক্সট উইকে ক্লাস শুরু করব, তার আগে কিন্তু তোমাদের নিজেদেরকেই পড়ে আসতে হবে যা যা পড়া দিয়েছি। তোমরা কি ক্লিয়ার এই ব্যাপারে যে কি কি পড়ে আসতে হবে তোমার? একটু বলো তো সবাই, জি ভাইয়া। কার কোনো ভাই ডাউট আছে? না। সবারই নাম আছে, কিন্তু এই Vivo V2234, তুমি কি কোনো মানুষ নাকি রোবট? ভিভো, তুমি আচ্ছা। কি আছো? আর ভিভো, আচ্ছা। রোবটের মনে হয় একটু ধরো যে ডিকোড করতে একটু টাইম লাগে, হচ্ছে টাইম নিচ্ছে হয়তো বা। ঠিক আছে, সমস্যা নেই। ওকে, সো ভাইয়া, মোটামুটি আমরা হ্যাঁ বলো শাহেদ। আমাদের হচ্ছে যে আমাদের সিলেবাসে কারো উপন্যাস ছিল না আর কি, মাদ্রাসা সিলেবাস। তো এখন আমি বুঝতে এটা পারলাম না, কিভাবে পড়তে, মানে আমাদের বুঝতে পারলাম মাদ্রাসা, না। আমাদের মাদ্রাসা, আমি হচ্ছে যে এইচএস মাদ্রাসা থেকে, আমাদের সিলেবাসে নাটকের উপন্যাস ছিল না, পড়া হয়নি আর কি একবারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো তুমি এখন হচ্ছে কিভাবে? যেভাবে পড়তে পারো, তুমি হচ্ছে প্রথমে আগে রিডিং দেবা, তোমার মতো করে তুমি রিডিং পড়বা আগে। তারপর রিডিং পড়ার পরে দেন হচ্ছে তুমি, মানে তোমার মেইনলি মুখস্থ টাইপ করতে হবে না, আগে তুমি আগে রিডিং পড়ে আগে বুঝো কি বলছে আগে। 2বার তুমি একদম ফার্স্ট একটা রিডিং দিয়ে ফেলো, ঠিক আছে। দেন তুমি হচ্ছে তোমার মতো করে
আস্তে আস্তে দাগিয়ে দাগিয়ে পড়ো, বাট আগে তোমার জন্য কাজ হচ্ছে কি, তুমি আগে রিডিং দাও। রিডিং আগে দিয়ে ফেলো, আগে বেসিকটা ঠিক করো, ঠিক আছে? তারপরে আমি তোমাকে ক্লাস দিবনি। জি ভাই। ওকে, দেন আর কোনো প্রশ্ন? আচ্ছা, সো আমাদের মোটামুটি নেক্সট সপ্তাহ থেকে মেইন ক্লাসটা শুরু হবে। তার আগে কিন্তু তোমার এক সপ্তাহ বসে থাকার টাইম না। তোমার কিন্তু এই সপ্তাহে তোমার কিন্তু কাজ অনেকগুলো জিনিস কিন্তু তোমাকে পড়ে ফেলতে হবে। আর আমি যেহেতু তোমাদের এমসিকিউ এর মানে পড়াচ্ছি, এমসিকিউ এর জন্য শুধু রিটেনের জন্য পড়াচ্ছি, স্টিল এমসিকিউ এর জন্য যে জিনিসটা বলবো তোমাকে, একটু আগেই বললাম যে তুমি হচ্ছে মুখস্থ আইটেমগুলোকে একদম ধরে ধরে আগে নিজেদের মতো করে তুমি হচ্ছে পড়ে ফেলো আগে আগে। টাইম কিন্তু আছে এখনো 2 মাস। তো এরকম ভাগ করো যে আজকে এই পৃষ্ঠা পড়বো বাগধারার, এই পৃষ্ঠা এক কথায় প্রকাশের পড়বো। এইভাবে তুমি যদি পড়ে ফেলতে পারো, দেখবা যে তোমার সবকিছু কভার হইতে খুব বেশি টাইম লাগবে না, মোটামুটি অল্প টাইমের মধ্যেই তুমি পড়ে ফেলতে পারবে। ঠিক আছে? আচ্ছা, আর কারো যদি প্রশ্ন না থাকে, আমরা টাইম নষ্ট না করি আজকে। আজকে মেইনলি আমাদের রিটেন নিয়ে একটা ফুল গাইডলাইন সেশন ছিল যে কিভাবে আগাবা, কিভাবে কি করবা। হ্যাঁ, অনেকে হয়তো বা জানতা এগুলো, অনেকে হয়তো বা আবার আরেকবার জানলা। বাট মেইনলি আমাদের আজকে ক্লাসটা দরকার ছিল নেক্সট ক্লাসের পড়াটা ঠিক করার জন্য। তোমরা অবশ্যই ট্রাই করবা নেক্সট ক্লাসটা পড়ে আসার জন্য, তা না হলে কিন্তু মানে কিছুই হবে না। বুঝতে পেরেছো? অল্প টাইমের মধ্যে কিন্তু আমরা চাইলেও নাটক, উপন্যাস, সারমর্ম, সারাংশ পড়ে ফেলতে পারবো না। আমাদের জাস্ট অ্যাপ্রোচটা দরকার, আসলে কিভাবে লিখবো না লিখবো এইভাবে। আচ্ছা, তোমাদের মনে হচ্ছে আর কারো কোনো প্রশ্ন নেই, তাহলে সেক্ষেত্রে আমরা শেষ করতে পারি আজকের মিটিংটা, নাকি? বলো তো একটু আমাকে। জি ভাই, আর ওকে, কোনো প্রশ্ন নেই। ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ। তোমাদের সাথে পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। আর মাঝে হচ্ছে অর্ক ক্লাস নেবে, ইংরেজি ক্লাস নেবে। সো ইংরেজিটা ফোকাস দাও। ইংরেজি অনেকের জন্য অনেক কঠিন হয় বাংলার চেয়েও। সো তোমরা দুইটাতেই ফোকাস করো আশা করি। আর তোমরা যে কোনো কিছু লিখে, একজন হয়তো বা লেখা জমা দিয়েছো, তারটা দেখা হচ্ছে দিয়ে দিব আমরা। ঠিক আছে? তোমরা যে কোনো কিছু চাইলে লিখে জমাও দিতে পারো। ওকে, ঠিক আছে, তাহলে আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।